Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট যেটাকে আমরা অতটা গুরুত্ব দিতে চাই না, মুখস্থ করে করে চলে যেতে চাই এবং দেখা যায় সবথেকে বেশি মার্কস যে পার্টটা থেকে আসছে, ইনঅর্গানিকের যে পার্টটা থেকে আসছে, শুধুমাত্র বোর্ড এক্সামে নয়, নিট, জয়েন্ট এন্ট্রান্স, যে কোনো এক্সামে গিয়ে দেখা যায় সব থেকে ম্যাক্সিমাম মার্কস যেখান থেকে আসছে সেটা হচ্ছে পি ব্লক। তো আজকে আমরা পি ব্লকের সাধারণ ধারণা দিয়ে পি ব্লকটা শুরু করব এবং খুব সুন্দরভাবে পি ব্লকটা কমপ্লিট করব যাতে পি ব্লককে আর মুখস্থ করতে না হয়। তাই কোনো সময় নষ্ট না করে উইথ অপটিমিস্টিক এনার্জি, উইথ জোশ, চলো আমরা শুরু করি পি ব্লক। তাহলে দেখো, আমরা যদি একটা ন্যাচারাল কনসেপ্ট দেখি পি ব্লকের ক্ষেত্রে, আমরা যদি একটা ন্যাচারাল কনসেপ্ট দেখি তাহলে আমরা শুরু করছি কি পি ব্লক, রাইট? পি ব্লকের গ্রুপ নাম্বার কত? তাহলে আমরা বলতে পারি পি ব্লকের গ্রুপ নাম্বার শুরু হচ্ছে, পি ব্লকের গ্রুপ নাম্বার কোথা থেকে শুরু হয়? তাহলে বলতে পারি গ্রুপ নাম্বার 13 থেকে 13, 14, 15, 16, 17 আর 18, এইটা নিয়ে হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট, তাই তো? তাহলে এই গোটা এলিমেন্টটাকে আমরা কি ব্লক এলিমেন্ট বলছি? পি ব্লক। উপরে যেটা লেখাই আছে পি ব্লক, আমরা বুঝতেই পারছি এটাকে পি ব্লক এলিমেন্ট বলা হয়, কারণ আমাদের পিরিয়ডিক টেবিল দেখা গেছে। পিরিয়ডিক টেবিলে কি শিখেছি আমরা? পিরিয়ডিক টেবিলে ছকে শিখেছি যে প্রথম যে দুটো থাকে সেটা এস ব্লকের আন্ডারে যায়। এখানে মিডলে একটা কিছু এলিমেন্ট থাকে যেটা 1, 2, 3 থেকে 12 পর্যন্ত থাকে, এবং 13 থেকে এই যে গোটা পার্টটা ঘিরে রেখেছে 13 টু 18, 13 টু 18 এই যে গোটা পার্টটা ঘিরে রেখেছে, এই গোটা পার্টটাকে আমরা বলে থাকি পি ব্লক এলিমেন্টস। এখানে এস ব্লকের মতো স্পেসিফিক নয় যে এস ব্লক মানে এটা শুধু মেটাল অর আর্থ লাইক মেটাল, এরকম মেটাল হবে সেরকম কোনো ব্যাপার না। ডি ব্লক মানে ট্রানজিশন মেটাল, ট্রানজিশন মেটাল মিন্স সেটা এস ব্লক এবং পি ব্লকের মাঝে অবস্থান বলে ট্রানজিশন মেটাল হতে পারে। ডি ভ্যাকেন্ট ডি অর পার্সিয়াল ফিল্ডেড ডি অরবিটাল রয়েছে তার জন্য ডি অরবিটাল হতে পারে বা ডি এলিমেন্ট হতে পারে। এদেরও কিছু স্পেসিফিক বা এই মেটালগুলোর ধারণা একটা স্পেসিফিক ভাবে পাওয়া যেতে পারে। কিন্তু গ্রুপ নাম্বার 13 টু 18 যখন যাব সেখানে ভেরিয়েশন আসবে, এলিমেন্টের ভেরিয়েশন আসবে, কনফিগারেশন ভেরিয়েশন আসবে। তাহলে 13 টু 18 এই কারণেই ইম্পর্টেন্ট, তারা তো ভ্যারাইটি যৌগ গঠন করতে পারে, একসাথে অনেক রকম যৌগ গঠন করতে পারে, তার জন্য 13 টু 18 ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই প্রথম পয়েন্ট যেটা, সেটার আজকের ফার্স্ট পয়েন্ট কি। আমরা দেখতে থাকবো একটা একটা করে, এখানে লিখতে থাকবো। আজকের প্রথম আলোচনা হবে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন এইটা আমাদের প্রথমে বুঝতে হবে। কে ভয় লাগছে? ভয় লাগার কোনো কারণ নেই। ইলেকট্রনিক কনফিগারেশন আরামসে সবাই অল্প বিস্তর জানে। এটা বুঝে দিবি তো, ইলেকট্রনিক কনফিগারেশন বলতে পারবে? বলে হ্যাঁ বলতে পারবো। কিন্তু যখনই হট করে মাঝখান থেকে ইলেকট্রনিক কনফিগারেশন বলো তো আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তখন কি তাদেরকে ভাবতে হয়। কেন ভাবতে হচ্ছে? কারণ ডেপথটা দরকার, যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে লেখার কায়দাটা কি সেইটুকুটা বুঝতে হবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে চলো ইলেকট্রনিক কনফিগারেশন দেখে নিই। গ্রুপ নাম্বার 13 টু 18 একসাথে গোটাটা কভার আপ করব। 13 টু 18 দেখো, গ্রুপ নাম্বার 13 এর জন্য কমন ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? কি হবে কমন ইলেকট্রনিক কনফিগারেশন? কি হবে, কি লিখবো বলো বলো, কি হতে পারে? হতে পারে NH2 NP1। ওয়াও, তাহলে লিখে দিছো না? তারপরে সেম ভাবে চলতে থাকবে NH2 NP2, তারপরে NH2 NP3। ভেরি গুড।
NH2 NP4 NH2 NP5 and finally NH2 NP6 এই হয়ে গেল আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। তো গ্রুপ নাম্বার 13 এ কে কে আছে, এলিমেন্ট কে কে আছে? তো আমরা বলতে পারি Bl Ga InTl এই কটা আছে। গ্রুপ নাম্বার 13 এ কে কে আছে? গ্রুপ নাম্বার 14 এ কে কে আছে? কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, টিন আছে, lead আছে, গ্রুপ নাম্বার 14 আছে। গ্রুপ নাম্বার 15 এ কে কে আছে? নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, বিসমাথ আছে, তাই না? গ্রুপ নাম্বার 16 এ কে কে আছে? এটা আমরা জানি OS SC TE PO, তাই না? গ্রুপ নাম্বার 17 এ জানি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। কি বোঝা গেল? গ্রুপ নাম্বার 18 আমাদের মুখস্থ হিলিয়াম, প্রথমে দিলাম কারণ এরা কি করে বিপরীত, মানে যেটা জেনারেল নিয়ম, যে নিয়ম হচ্ছে যে ইনার্ট গ্যাস বলা হয় কেন বা নোবেল গ্যাস বলা হয় কেন, তার কারণ হচ্ছে যে বাইরের কক্ষপথে অক্টেট ফুলফিল থাকে, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে বাইরেতে অক্টেট ফুলফিল থাকে না, কেবলমাত্র দুটো ইলেকট্রন থাকে। তার জন্য এটাকে কি করলাম, পড়ে লিখলাম। ওকে, তাছাড়া কি কি রয়েছে? নিয়ন রয়েছে, আর্গন রয়েছে, ক্রিপ্টন রয়েছে, জেনন রয়েছে, রেডন রয়েছে। তো এই যে এলিমেন্ট গুলো দেখতে পাচ্ছি, এই এলিমেন্ট গুলোকে বলা হয় আমাদের পি ব্লক এলিমেন্টস। মুখস্থ রাখবো কি করে? প্রচুর ভিডিও আছে যে এগুলো মুখস্থ করা সহজ ট্রিক, গিয়ে শুধু ইউটিউবে সার্চ করলেই হলো, শুধু লিখলেই হলো যে ইজি ওয়ে টু রিমেম্বার পি ব্লক এলিমেন্টস, বাস। প্রচুর। আমি মনে রাখি কি করে? বেগুন, আলু, গাজর ইন থালা, হয়ে গেল। বেগুন, আলু, গাজর ইন থালা, নে বেগুন, আলু, গাজর ইন থালা, এগুলো গ্রুপ 13। গ্রুপ 13 মানে কি? বেগুন, আলু, গাজর ইন থালা। গ্রুপ 13 মানে কি? বেগুন, আলু, গাজর ইন থালা। এই হয়ে গেল গ্রুপ 13। গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 16 এ কি আছে? কলেজ স্টুডেন্ট গেট সাম প্রবলেম। সাম means some, so some problem. College student get some problem. College student get some problem. তাহলে গ্রুপ নাম্বার 14 এ কে কে আছে? কলেজ স্টুডেন্ট গেট সাম প্রবলেম, কলেজ স্টুডেন্ট গেট সাম প্রবলেম, কলেজ স্টুডেন্ট গেট সাম প্রবলেম, কলেজ স্টুডেন্ট গেট সাম প্রবলেম। বেগুন, আলু, গাজর ইন থালা, গ্রুপ নাম্বার 13। গ্রুপ নাম্বার 14, কলেজ স্টুডেন্ট গেট সাম প্রবলেম। ওকে, গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 15 আছে নাতি, পতি, আজ, সব, বিমা। কে কে আছে? নাতি, পতি, আজ, সব, বিমা। গ্রুপ নাম্বার 15 কমপ্লিট। নাতি, পতি, আজ, সব, বিমা। নাতি, পতি, আজ, সব, বিমা। গ্রুপ নাম্বার 16 ওসে তেরি পূজা, ওসে তেরি পূজা। ওকে, ওসে তেরি পূজা। কেউ গেল পূজা নামে, কেউ গেল, তো কেউ অন্য কোনো বন্ধু বলছে যে ওসে তেরি পূজা, ঠিক আছে? নেক্সট, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন তো সবাই জানে। তাহলে যদি নেওয়া হয় ফলস সিবিআই অ্যাক্ট, ফলস সিবিআই অ্যাক্ট ভাবতেই পারে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। আর লাস্ট অফ অল, এটা আমরা সবাই জানি, এটার জন্য মুখস্থ রাখার বা ছড়া দেখার বা ট্রিক্স খোঁজার কোনো দরকার হয় না। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। জেনন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইটা হচ্ছে আমাদের পি ব্লকের এলিমেন্ট। এবার ফার্স্ট, এইবার হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার দিয়ে ভাবতে হবে। কেন? কারণ এইটা আছে আমার 2 নম্বরে, অ্যাটমিক নাম্বার 2। এখান থেকে 8 অ্যাড করে দিই, তাহলে পেয়ে যাব 10 এ আছে আমার নিয়ন। তাহলে আমি এখান থেকে কি করলাম? 8 অ্যাড করলাম। বুঝে গেল? এইটা আছে 8 ফেরতে, তার মানে এখান থেকে আবার 8 অ্যাড করলাম। এইবার এখানে আর 8 অ্যাড করব না, এখানে 18 অ্যাড করব, তাহলে হয়ে যাবে আমার 36। বুঝে গেছে? এইবার এখানে 54 এ চলে আসবে, কারণ এখান থেকে আবার 18 অ্যাড করব, তাহলে আমার কি চলে এলো? 54 এর অ্যাটমিক নাম্বার। রেডন, রেডনে যদি অ্যাটমিক নাম্বার দেখা হয় তাহলে হয়ে যাবে 86।
এখানে কি করলাম 32 অ্যাড করলাম, 32 অ্যাড করলাম। সো 2 8 8 18 18 32 আর কল্ড ম্যাজিক্যাল নাম্বার। ম্যাজিক্যাল নাম্বার কেন বলা হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার? এই কারণের জন্য বলা হচ্ছে যে তুমি যে এই গ্রুপের এই যে এই এলিমেন্টগুলো লিখলাম, যে কোনো এলিমেন্টের যে কোনো মুহূর্তে একটুখানি ক্যালকুলেশন পাওয়ার, একটুখানি ব্রেনের জোর থাকলে আমরা কিন্তু এই জিনিসটাকে কি করতে পারবো, ক্যালকুলেশন করে নিতে পারবো। সাপোজ তোমাকে বলে দেওয়া হলো, বলো দেখি ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কত। তাহলে তুমি জানো ফসফরাসের মধ্যে ফসফরাস কোন ফ্যামিলির, আমি ধরো তোমাকে জিজ্ঞেস করেছি ফসফরাসের, তাহলে তোমাকে বলতে হবে ফসফরাস কোন ফ্যামিলির আছে। তাহলে তোমাকে বলতে হবে ফসফরাস স্যার বলেছিল নাতিপতি, নাতিপতি তার মানে হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলিতে আছে। আচ্ছা নাইট্রোজেন ফ্যামিলিতে নাইট্রোজেনের কত আছে, নাইট্রোজেন থাকে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, নাইট্রোজেন সাথে আছে স্যার। তাহলে ওটা ফ্যামিলিতে নাতিপতি, নাইট্রোজেনের পরই আছে ফসফরাস। তাহলে নাইট্রোজেনের সাথে কত যোগ করতে হবে, নাইট্রোজেন হচ্ছে সাথে, সাথে সাথে 8 যোগ করে দাও, তাহলে আমি কত পেয়ে যাবো 15। এবার তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে বলো দেখি আর্সেনিকের কত, মানে তোমাকে ধরো এবারে আর্সেনিক জিজ্ঞেস করা হচ্ছে, ধরো তোমাকে আর্সেনিক জিজ্ঞেস করা হচ্ছে, ও আর্সেনিক তো স্যার, আর্সেনিক মানে তো নাইট্রোজেন ফ্যামিলিতে আছে। তার মানে স্যার নাইট্রোজেন ফ্যামিলিতে আছে মানে স্যার তো নাইট্রোজেন মানে হচ্ছে তো 8 আর সাথে, সাথের পর ওইখানে আছে ফসফরাস মানে পি, মানে 7 আর 8 15, আবার 15 নিচে মানে ফসফরাসের নিচে আর্সেনিক আছে, মানে 15 সাথে আবার যোগ হয়ে যাবে 18। এরকম করে কি করতে পারি আমরা, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কিন্তু কাউন্ট করে নিতে পারি, বা প্রত্যেকটা এলিমেন্টের এই ম্যাজিক্যাল নাম্বার যোগ করে করে ইলেকট্রন কত বা এই অ্যাটমিক নাম্বার কত সেটাকে কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। জেনারেল কনসেপ্ট, আজকের ভিডিওটা কি হবে, শুধু জেনারেল কনসেপ্টের উপর দেয়া থাকবে। তাহলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখার আগে কি শিখলাম, আমরা এলিমেন্ট সম্বন্ধে শিখলাম, বুঝা গেল? এবার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, আপনি কি বললাম এদের ক্ষেত্রে হচ্ছে NH2NP1। তার মানে আমি যদি বোরনে দেখি, সাপোজ বোরনের ক্ষেত্রে দেখছি বেগুন আছে, আলু আছে, এদিক থেকে হয়ে যাবে। তাহলে এখান থেকে ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো, এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো, এর ইলেকট্রনিক কনফিগারেশন, এর ইলেকট্রনিক কনফিগারেশন। জেনারেল নিয়ম কি বললাম, NH2NP1 এই গ্রুপের জন্য, এই গ্রুপের জন্য কেবলমাত্র এই গ্রুপের জন্য হচ্ছে NH2NP1। এই গ্রুপের জন্য আবার আলাদা হবে, এটা কি হয়ে যাবে NH2NP2, NH2NP2 চলতে থাকবে এরকম। এই জন্য পি ব্লক যে এলিমেন্ট গুলো রয়েছে, সেই পি ব্লক এলিমেন্টের সেই পি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 বা NS12 লিখতে পারি, NS1 অথবা 2 NP1 to 6। ঠিক আছে? সো দেখো বোরন, তাহলে কি করব আমি, এখানে বোরন আছে কততে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, বোরন আছে 5-এ। তাহলে 5 মানে আমাকে কি লিখতে হবে, হিলিয়াম লিখতে হবে বোরনের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য হিলিয়াম নিয়ন লিখতে হবে, তারপর গ্যালিয়ামের জন্য আর্গন লিখতে হবে, ইন্ডিয়ামের জন্য হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন লিখতে হবে, তারপর এটার জন্য জেনন লিখতে হবে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটার জন্য 500 লিখলাম। কি বুঝতে পারলে, বুঝতে পারা গেল? তাহলে বোরনের জন্য হিলিয়াম লিখলাম। এবার আমার ফর্মুলা হচ্ছে NH2NP1। এবার বোরনের ক্ষেত্রে n এর ভ্যালু কত, এটা কত নাম্বার পিরিয়ডের এলিমেন্ট, পিরিয়ড নাম্বার যদি দেখা হয়, এখানে তো আমি তোমাকে পিরিয়ড নাম্বার দেখাচ্ছি। তাহলে এখানে পিরিয়ড নাম্বার দেখলে কত দাঁড়াবে, এখানে পিরিয়ড নাম্বার আছে, এটা সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, এটা থার্ড পিরিয়ডের এলিমেন্ট, এটা ফোর্থ পিরিয়ডের এলিমেন্ট, এটা ফিফথ পিরিয়ডের এলিমেন্ট, এটা সিক্সথ পিরিয়ডের এলিমেন্ট। কি বুঝা গেল? তার মানে কি হচ্ছে 2, তাহলে 2s2 2p1, n এর ভ্যালু 2, সো 2s2 2p1, হ্যাঁ কি না, 2s2 2p1, তাহলে কি হলো 2s2 2p1। এটা ক্ষেত্রে 3, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3, তাহলে কি হলো 3s2 3p1। এটা ক্ষেত্রে 4, তাহলে 4s2 4p1।
এটা কিন্তু 5, তাহলে 5s2 5p1। এটা কিন্তু 6, তাহলে 6s2 6p1। হলো? এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবার দেখো যেখানে 4 আসবে, যেখানে 4 আসবে সেখানে d আসবে, তাহলে এখানে এক্সট্রা কি আসবে 3d10, কারণ 4 নাম্বার পিরিয়ডে কি শুরু হয়, ডি ব্লক এলিমেন্ট শুরু হয়, তাই না? এইটা শুরু হলো কি, এটা গ্রুপ 1 গ্রুপ 2, আর পিরিয়ড দেখতে গেলে এটা 1 হাইড্রোজেন আর হিলিয়াম আছে কেবলমাত্র, এটা 2, এটা 3, এটা 4, এটা 4 নাম্বার পিরিয়ড, যেখান থেকে স্ক্যানাডিয়াম থেকে জিঙ্ক শুরু হচ্ছে। এই যে এলিমেন্টটা শুরু হচ্ছে, এই যে এলিমেন্টটা শুরু হচ্ছে, এটা কত থেকে শুরু হচ্ছে, 3 থেকে 3 নাম্বার পিরিয়ড, 4 নাম্বার পিরিয়ড, 5 নাম্বার পিরিয়ড, 6 নাম্বার পিরিয়ড, সরি 3 নাম্বার গ্রুপ, 4 নাম্বার গ্রুপ, 5 নাম্বার গ্রুপ, 6 নাম্বার গ্রুপ, 7 নাম্বার গ্রুপ, 8 নাম্বার গ্রুপ, 9 নাম্বার গ্রুপ, 10 নাম্বার গ্রুপ, 11 নাম্বার গ্রুপ, 12 নাম্বার গ্রুপ। তাহলে কটা এলিমেন্ট হলো, 10টা এক্সট্রা এলিমেন্ট হলো, তার জন্য কি হলো 3d10 হলো। একইভাবে এর নিচেও 5th পিরিয়ডের জন্য এখানে আবার 10টা এলিমেন্ট আসবে, তার জন্য এখানে কি নেব, আমাকে 4d10 ও নিতে হবে। বুঝে গেল? 6 নাম্বার পিরিয়ডে যখন চলে আসবে, যখন এটা 5 নাম্বার গেল, 6 নাম্বার পিরিয়ডে যখন চলে আসবে, এখানে 6 নাম্বার পিরিয়ডে যখন চলে আসবে, তখন তো ডি ব্লক এলিমেন্ট আছে, তার সাথে সাথে কি আসছে, এ ব্লক এলিমেন্টও রয়েছে, কারণ এখান থেকে একটা স্টার দিয়ে এখানে আবার 14টা এলিমেন্ট থাকে, যেটাকে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট এলিমেন্ট বলা হয়, গ্রুপ করে রাখা হয়েছে সেখানে থাকে। তাহলে 6 নাম্বার পিরিয়ডে 6 নাম্বার যখন আসবে, 6 নাম্বারের ক্ষেত্রে আমি কি পাচ্ছি, 5d10 পাচ্ছি, আর 5d এর আগে কি পাচ্ছি, f পাচ্ছি, তাহলে 4f14 পাচ্ছি। বাস এই লজিকটাকে কাজে লাগিয়ে সব কটা চলতে থাকবে। কি হলো, 2s2 2p1 হয়েছিল, কার্বনের ক্ষেত্রে কি হয়ে যাবে, 2s2 2p2। এবারে এটাই যদি করা হয়, এটাই যদি কার্বনের ক্ষেত্রে করা হয়, তাহলে 2s2 2p2। সিলিকনের ক্ষেত্রে যদি করা হয় 3s2 3p2। জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি করা হয় তাহলে 3d10 4s2 4p2। শুধু বাড়তে থাকবে, p1 এর জায়গায় p2 তে থাকবে। বুঝে গেল? ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, শুধু এইটুকুটা ভাবলেই, শুধু এইটুকুটা জানলেই হয়ে যাবে। দেখো বোঝা গেছে কিনা পুরো জিনিসটা? এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো হচ্ছে এলিমেন্ট সম্পর্কে জানা, আমরা জেনে গেছি। আমাদের জোশ কমবে না, কারণ আমাদের প্রচুর জোশ, তা আমাদেরকে শিখতেই হবে, এবং আমাদের যার যেটা লক্ষ্য সেই লক্ষ্যটা পূরণ করতে হবে, তাই না? যেটুকুটা সময় আমরা খরচ করছি যেন ইউটিলাইজড হয়, যেন শিখতে পারি এলিমেন্ট গুলো সম্পর্কে। পি ব্লক শুরু করেছি, পি ব্লকের ডেপথ পর্যন্ত যাব, সেখান থেকে এমন ভাবে তৈরি করে নিজেকে নিয়ে আসবো যাতে পি ব্লক থেকে যদি যা কোশ্চেন দেবে আমাদের যেন না আটকায়, এবং পি ব্লক থেকে কোশ্চেন পড়বেই পড়বে, প্রত্যেক বছর পি ব্লক থেকে কোশ্চেন পড়ে। বোর্ড এক্সাম তো প্রচুর নাম্বার আছে, প্রায় 7-8 এরকম নাম্বার পড়ে ব্লক থেকে। টোটাল ব্লক থেকে দেখতে গেলে তো 10 মার্কসের ওপর হয়ে যায়, ডি ব্লক এ ব্লক এগুলো সব যদি নেওয়া হয়। সো খুবই ইম্পর্টেন্ট একটা ব্লক, খুবই ইম্পর্টেন্ট ইনঅর্গানিকের একটা পার্ট, মেরুদণ্ড বলা যেতে পারে, ঠিক আছে? ইনঅর্গানিকের সব থেকে শিখতে হবে। আমরা এলিমেন্ট সম্বন্ধে শিখে গেছি, আমি ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে শিখে গেছি। ইলেকট্রনিক কনফিগারেশনে যখন 5 আসবে তখন কিন্তু ডি নিয়ে আসতে হবে, যখন 4 আসবে তখন ডি নিয়ে আসতে হবে, ডি ইলেকট্রন নিয়ে আসতে হবে, কিন্তু যখন 6 আসবে তখন 6 এর আগে ইনার সেলটা দেখতে হবে, ইনার সেলে দেখি 5 আসছে, তার আগে 4 আসছে, তো 4 আসবে 5 আসবে। সো এইভাবে আমরা কি করতে পারবো, ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো। বুঝে গেছে? চলো এবার আমরা কিছু ট্রেন্ড দেখি, অর্থাৎ কিছু ফিজিক্যাল প্রপার্টিজ দেখি। কি ফিজিক্যাল প্রপার্টিজ দেখবো? ফার্স্ট ফিজিক্যাল প্রপার্টিজ যদি এই এলিমেন্টগুলো দেখা হয় তা হচ্ছে সাইজ। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, সাইজ সম্পর্কে। তাহলে সাইজ সম্পর্কে কি শিখবো? এই এলিমেন্টগুলো সাইজ সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে সাইজ সম্পর্কে কি বলতে পারবো? দেখো আমরা যদি সাইজ সম্পর্কে আলোচনা করি তাহলে জানি যে টপ টু বটম, উপর থেকে নিচে যত নামবো, এই যে উপর থেকে নিচে নামছি, এই যে উপর থেকে নিচে নামছি, উপর থেকে নিচে নামছি, উপর থেকে নিচে নামছি, উপর থেকে নিচে নামলে সেল নাম্বার ইলেকট্রন ইনক্রিজের সাথে সাথে ইনক্রিজ হতে থাকে, সেল নাম্বারও ইনক্রিজ হতে থাকে। যেমন
যদি বোরনের ক্ষেত্রে আমি ইলেকট্রনিক কনফিগারেশন করতে তাহলে আমরা দেখেছি বোরন আছে আমার 5 এ, তাহলে 2 আর 3 এ 5। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি করি 2 আর 3, তাহলে কি হলো, সেল বেড়ে গেল, অরবিট বেড়ে গেল। এক্ষেত্রে অরবিট বাড়ছে 1s, যখন এই ইলেকট্রন কনফিগারেশন করছে দেখো 2s2 2p1 আসছে, তারপর 3d10 4s2 4p1, ইলেকট্রনিক কনফিগারেশন বাড়তেই থাকছে। এখানে 3s2 3p1 পর্যন্ত বেড়ে গেল, তাহলে আমার কি হচ্ছে, সেল গুলো বাড়তে থাকছে উইথ ইনক্রিজিং ইলেকট্রন। তাহলে যখন সেল বাড়বে তখন নিউক্লিয়াসের সাথে ডিসটেন্স বাড়বে, আর যত নিউক্লিয়াসের সাথে ডিসটেন্সটা বাড়তে থাকবে, রেডিয়াস বাড়তে থাকবে, আর যখনই রেডিয়াস বাড়তে থাকবে ক্ষেত্রফল বাড়তে থাকবে, এরিয়া বাড়তে থাকবে। সো এটা কি হয়ে গেল, সাইজ ইনক্রিজ হচ্ছে ডিউ টু ইনক্রিজ সেল অর ডিউ টু ইনক্রিজ রেডিয়াস। কিন্তু যখন আমি লেফট টু রাইট যাব, তখন ইলেকট্রন তো বাড়বে, কিন্তু সাইজটা বাড়বে না, তখন কিন্তু সাইজটা ডিক্রিজ করছে। কেন ডিক্রিজ করছে যদি বলা হয়, তাহলে বলতে হবে ইলেকট্রন আর ইনক্রিজিং, এটা তো মানবই যে ইলেকট্রন তো বাড়ছে, কিন্তু ইলেকট্রনটা বাড়ছে কোথায়, একটা সেলের উপর। তার মানে কি, একটা সেলের উপরই ns2np1 ns2np2 ns2np3 ns2np, একটা সেলের উপরই ইলেকট্রন বাড়ছে। একটা সেলের উপরই ইলেকট্রন বাড়লে কি হবে, নিউক্লিয়াসের যে কার্যকরী নিউক্লিয়ার চার্জ, যে পাওয়ার, যে শক্তি, অ্যাট্রাকশন পাওয়ার টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, টুয়ার্ডস দ্য লাস্ট অরবিট, কি হবে, খুব বেশি হবে। যখন লাস্ট অরবিটে ইলেকট্রনের যে এই যে টার্নটা, এই যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেটা যদি বেশি হতে থাকে, সাইজটাকে কি করবে, ডিক্রিজ করতে থাকবে। তার জন্য যখন আমি কার্বন টু ফ্লোরিন যাচ্ছি বা বোরন থেকে ফ্লোরিন পর্যন্ত যাচ্ছি, তখন লেফট টু রাইট যখন যাচ্ছি, তখন সাইজ কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। সেই বিচারে ফ্লোরিন হলো সব থেকে ছোট এলিমেন্ট। এটাই হচ্ছে ফ্যাক্টর নাম্বার 1, সাইজ। নেক্সট ফ্যাক্টর যদি বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, তোমরা বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস সাইজ। ছোট ছোট জিনিস, এই ইলেকট্রোনেগেটিভিটি কি, ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে এই যে একটা বন্ড রয়েছে, এ আর বি এর একটা যে বন্ড রয়েছে, এই বন্ডে যে ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারবে, একটা বন্ডের ইলেকট্রনকে যে নিজের দিকে টানতে পারছে, যার টানার ক্ষমতা বেশি, সে কি শো করবে, সে শো করবে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে যদি এ আর বি এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বিচার করা হয়, তাহলে অ্যাজ বি ইলেকট্রনকে, বি বন্ডের ইলেকট্রনকে বেশি টানতে পারছে, তার জন্য বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে কম্পেয়ার দেন এ, কারণ বি এর পাওয়ার, বন্ডের ইলেকট্রনকে টানার পাওয়ার অনেক বেশি হচ্ছে, রাইট? বুঝা গেল? এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে যার সাইজ ছোট, তাহলে ফ্লোরিনের সাইজ ছোট বলা যেতে পারে। ফ্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির বিচারে সব থেকে বা সর্বশ্রেষ্ঠ, রাইট? বুঝা গেল? আরেকটা কথা বলতে হবে, যখন উপর থেকে নিচে নামবে তখন যে সেই সাইজটা বেড়ে যাওয়া, যেমন এখানে ক্ষেত্রে 2s2 থেকে তো 3s2 এলো, ঠিকই আছে, এক্ষেত্রে সাইজটা তো বাড়লো হঠাৎ করে, অনেকটা বেড়ে গেল, নাইট্রোজেন টু ফসফরাস অনেকটা বাড়লো, ফসফরাস টু আর্সেনিকও কিছুটা বাড়লো, কিন্তু তারপর এই যে বৃদ্ধিটা, এই যে সাইজ বৃদ্ধি হওয়ার ক্ষমতাটা, সেটা আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্টের জন্য বা ডি ইলেকট্রন আর এফ ইলেকট্রন প্রভাবের জন্য কিছুটা পরিমাণে কিন্তু কম হয়ে যায়। ডি বা এফ ইলেকট্রনের প্রভাবের জন্য ল্যান্থানাইট সংকোচন বা অ্যাক্টিনাইট সংকোচন যাই বলি না কেন, বা ডি ইলেকট্রন প্রভাব, এফ ইলেকট্রন প্রভাব যাই বলি না কেন, যাই নাম দিই না কেন, আমরা স্ক্রিনিং এফেক্ট, আবরণী প্রভাব যাই বলি না কেন, যেটাই নাম দিই না কেন, যার জন্যই হোক না কেন, এতগুলো কারণ, যার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ডি ইলেকট্রন প্রবেশ করছে, অনেকগুলো ডি ইলেকট্রন প্রবেশ করছে। এস এর প্রতি অ্যাট্রাকশন পাওয়ার, যেহেতু নিউক্লিয়াসের পাওয়ার খুব বেড়ে যাচ্ছে, কেননা একটা ইলেকট্রন যখন ঢুকবে, ভালো করে বুঝবে, একটা অরবিট, একটা নিউক্লিয়াসকে সেন্টারাইজড করে ইলেকট্রনগুলো ঘুরছে, তাহলে এই ইলেকট্রন
যে বাড়ছে, ইলেকট্রন যে বাড়ছে, এখানে তো ইলেকট্রন বাড়ছে, দিয়ে 14টা দিয়ে 10টা, একে 14টা ইলেকট্রন বাড়ছে, তাহলে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে তত কি হবে, নিউক্লিয়াসেরও কিন্তু নিউক্লিয় চার্জটা, নিউক্লিয় আধানটা বাড়তে হবে, নিউক্লিয় পাওয়ারটা বাড়তে থাকবে। তখন এস তার সব থেকে কাছে কে আছে, এস আছে, তাহলে এস এর প্রতি তার অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি হয়ে যাবে, এস কে জোরে টানতে থাকবে। তো ভেতর থেকে একটা টান যদি অনুভব হয়, ভেতর থেকে একটা যদি জোরে টান দিতে থাকে, তাহলে কি হবে, সাইজটা অটোমেটিকলি ছোট হতে থাকবে। তার জন্য কি হচ্ছে, এখানে সেলের প্রভাবকে, এই যে সেল ইনক্রিজের প্রভাব, সেই সেল ইনক্রিজের প্রভাবকে কিছুটা পরিমাণে দমিয়ে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সাইজ বৃদ্ধি যতটা হওয়ার কথা ছিল, যখন ডি আর এফ এর ইলেকট্রন প্রবেশ করতে থাকবে, তখন কিন্তু এই সেলের বৃদ্ধিটা অতটা পরিমাণে হতে থাকবে না। সেল বৃদ্ধি হয়তো পাবে, কিন্তু অতটা পরিমাণে পাবে না। তার জন্য এই নিচের এলিমেন্টগুলোতে এই প্রবলেমটা দেখা যাবে। তো ঠিক আছে, আমরা সাইজ সম্পর্কে শিখলাম। সাইজের বিপরীত হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, যার সাইজ কম তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর যার সাইজ ছোট তার ইলেকট্রোনেগেটিভিটি, যার সাইজ কম তার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর যার সাইজ বড় তার ইলেকট্রোনেগেটিভিটি কম। বুঝা গেছে? ওকে, নেক্সট প্রপার্টি, সেটা হচ্ছে নেক্সট প্রপার্টি সম্বন্ধে যদি দেখা যায় বা শিখতে চাই, তাহলে সেটার নাম দেবো আমরা। তাহলে আমরা কি শিখলাম, ইলেকট্রনিক কনফিগারেশন শিখলাম, আমরা সাইজ সম্পর্কে শিখলাম, আমরা ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে শিখলাম। নেক্সট হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আইপি। তার মানে কি, আয়নাইজেশন পোটেনশিয়াল নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজ করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকছে, এই ইলেকট্রন থেকে বাইরে, এই ইলেকট্রনকে তার আউটার মোস্ট সেল থেকে বার করতে যে পরিমাণ এনার্জি দরকার হয়, সেটাকে বলা হয়, সেই এনার্জিটাকে বলা হয় আয়নাইজেশন পোটেনশিয়াল। কি বলা বোঝা গেল? তার মানে আমরা বলতে পারি, যার সাইজ যত বড় হতে থাকবে, তার আয়নাইজেশন পোটেনশিয়াল তত কম হবে। কারণ আমরা জানি একটা গোটা ছোট চক রয়েছে, সেটাকে ভাঙতে গেলে কি হবে, একটা ছোট চককে ভাঙতে গেলে এনার্জি বেশি লাগবে কম্পেয়ার দেন একটা বড় চককে ভাঙতে গেলে। আমরা বড় চককে ইজিলি ভেঙে দিতে পারবো। তাহলে বলতে পারি যে সাইজের সাথে আয়নাইজেশন পোটেনশিয়ালের ব্যস্ত সম্পর্ক, রাইট? এইবার যেটা রয়েছে, তাহলে এটা আইপি, সহজ সাধারণ প্রবলেম করব। নেক্সট ভিডিওতে আমরা এইগুলোর উপরই প্রবলেম নিয়ে আসবো, তখন কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। এখন আপাতত আয়নাইজেশন পোটেনশিয়াল মানে যে ইলেকট্রনকে তার আউটার মোস্ট অরবিট থেকে বার করতে যে পরিমাণ এনার্জিটা লাগে, সেটাকে বলা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। প্রথম ইলেকট্রনটাকে বার করতে গেলে প্রথম আয়নাইজেশন পোটেনশিয়াল, ফার্স্ট আইপি। যদি সেকেন্ড থেকে পরের থেকে বার করতে চাই তাহলে সেকেন্ড আইপি, তারপর থেকে বার করতে গেলে থার্ড আইপি। এবার কোশ্চেন দিতে পারে যে নাইট্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, থার্ড আয়নাইজেশন পোটেনশিয়ালে কম্পেয়ার করো। কোশ্চেন আসবে এরকম। এবার কম্পেয়ার করার সময় কম্পেয়ারটা করতে দিয়েছে কেন, আয়নাইজেশন পোটেনশিয়ালের এই যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য কি, প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমাকে দেখে নেওয়া যে এই যে এস পি ডি এফ, এই যে সেলগুলো রয়েছে, সেলগুলোর এই যে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের ব্যাপার, সেগুলো সম্পর্কে তোমার পুরোপুরিভাবে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর কনসেপ্ট আছে কিনা। তাহলে তোমাকে দেখতে হবে, যখন ইলেকট্রনটাকে বার করছি, তখন হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের কোনো ব্যাপার আছে কিনা। মানে কোথা থেকে বার করছি, যে ফুল ফিল্ড হয়ে আছে সেখান থেকে বার করছি, বা হাফ ফিল্ড হয়ে আছে সেখান থেকে বার করছি ইলেকট্রনটা। যদি সেখান থেকে যদি হাফ ফিল্ড কনফিগারেশন থেকে ইলেকট্রনটাকে বার করে ফার্স্ট আইপি হয়, ফার্স্ট ইলেকট্রনটাকে বার করছি, ফিল্ড হয়েছে সেখান থেকে, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। যদি হাফ ফিল্ড নেই, সেখান থেকে ইলেকট্রন বার করছি, হাফ ফিল্ড নেই সেখান থেকে ইলেকট্রন বার করে আইপি করছি, তাহলে সেখান থেকে কম হবে। এই 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 কনসেপ্টটা আছে কিনা দেখার জন্য ফার্স্ট আইপি, সেকেন্ড আইপি, থার্ড আইপি ভ্যালুগুলো দেখ, হ্যাঁ কোশ্চেনগুলো দেখ। তো এটা আয়নাইজেশন পোটেনশিয়াল গেল। নেক্সট যে ফিজিক্যাল প্রপার্টিজটা আলোচনা করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। কি বললাম, ইলেকট্রন গেইন এনথালপি। কি ইলেকট্রন গেইন এনথালপি মানে হচ্ছে বাইরের কক্ষপথে ইলেকট্রনটাকে আনতে
অসীম দূরত্ব থেকে বাইরের কক্ষপথে ইলেকট্রনটাকে দিতে গেলে যে পরিমাণ এনার্জি দিতে হয় বা ওখান থেকে রিলিজ হয় সেটাকে বলবো ইলেকট্রন গেইন এনথালপি, রাইট? তাহলে এখান থেকে দুটো কন্ডিশন পেলাম, একটা পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি, একটা নেগেটিভ। যেমন ফ্লুরিনে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায় তাহলে সেক্ষেত্রে তার একটা ইলেকট্রনের প্রতি চাহিদা খুব বেশি থাকে, কারণ তার যদি আউটারমোস্ট সেলে সে যদি একটা ইলেকট্রনকে পেয়ে যায় তাহলে কি হবে, তার ফুলফিল্ডেড হবে বা অক্টেট ফিল্ডেড হবে, সে অষ্টক পূর্তি করতে পারবে এবং একটা স্টেবল এলিমেন্টে কনভার্ট হবে। তাহলে সেক্ষেত্রে সেই ইলেকট্রনকে চাইবে, সেই ইলেকট্রনটাকে নেওয়ার জন্য এনার্জি দেবে। যখন কাউকে ইলেকট্রন দিচ্ছি এবং তার পরিবর্তে সে আমাকে এনার্জি দিচ্ছে, সে এনার্জি রিলিজ করছে, তখন সেটা যাবে নেগেটিভ গেইন এনথালপি। কিন্তু যদি আমি বলি নিয়নকে আমি ইলেকট্রন দেব, ইলেকট্রন দেওয়ার চেষ্টা করছে, তাহলে ইলেকট্রন নিতে চাইবে? ওটা অষ্টক ফুলফিল্ড আছে, তাহলে নিতে চাইবে? নিতে চাইবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকেও এনার্জিও দিতে হবে, ইলেকট্রনও দিতে হবে, দিয়ে ইলেকট্রনটাকে ওর মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে সেক্ষেত্রে শো করবে কি পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি। বুঝে গেল? তাহলে আমরা নেক্সট পয়েন্টে কি শিখলাম, ইলেকট্রন গেইন এনথালপি। বুঝে গেল? তো এটা হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন পি ব্লক এলিমেন্ট সম্বন্ধে। পি ব্লক, প্রত্যেকটা পি ব্লক এলিমেন্টের সাইজ কি হতে পারে, ইলেকট্রনিক কনফিগারেশন কি হতে পারে, ইলেকট্রোনেগেটিভিটি কি হতে পারে, আয়নাইজেশন পোটেনশিয়াল কি হতে পারে, ইলেকট্রন গেইন এনথালপি কত কি হতে পারে, ইলেকট্রন গেইন এনথালপি দুই রকম হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ কখন হবে, যখন এনার্জি রিলিজ করবে। পজিটিভ কখন হবে, যখন এনার্জি দিতে হবে। এই হচ্ছে ইন্ট্রোডাকশন অফ পি ব্লক এলিমেন্ট। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে, কেমন লেগেছে। ঠিক আছে, এরপরে আমরা সমস্ত পি ব্লকের যত খুঁটিনাটি ব্যাপার আছে সমস্ত কিছু শিখবো। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, অল দ্য বেস্ট।